আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইয়োর আশিক ভাইয়া। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এসএসসি 2021 পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনের দ্বিতীয় ক্লাসে। তো তোমরা জানো যে তোমাদের কিন্তু আর মাত্রই কয়েকদিন পরে পরীক্ষা। তো যারা এখনও এই মুহূর্তে প্রিপারেশনটা খুব ভালো মতো গুছায় নিতে পারো নাই, তাদের জন্য কিন্তু আমরা এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা শর্ট একটা সাজেশন আমরা পর্ব তৈরি করতেছিলাম এবং আমাদের কিন্তু অলরেডি প্রথম পর্ব তৈরি করা হয়ে গেছে এবং সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমি কিন্তু আমাদেরকে দেখাই দিয়েছিলাম যে কিভাবে আমরা কিন্তু খুব অল্প প্রিপারেশন নিয়ে অ্যাটলিস্ট আমাদের যে কাঙ্ক্ষিত দুইটা সিকিউ বা দুইটা সৃজনশীল অ্যান্সার করতে হবে সেটা আমরা করতে পারি। এর জন্য কিন্তু ভাই আমি তোমাদেরকে বলছিলাম, তুমি যদি খুব অল্প পড়ে দুইটা সিকিউ অ্যান্সার করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট হবে তুমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম এবং অষ্টম এই দুইটা অধ্যায় থেকে অ্যান্সার করার চেষ্টা করবা। এই জন্যই কিন্তু আমরা অলরেডি অষ্টম অধ্যায়টা কিন্তু আপলোড করে দিছি। আর আজকে আমাদের সেই ধারাবাহিকতায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আরও একটা অধ্যায় সপ্তম। এবং এই দুটো অধ্যায় সিলেক্ট করার একটাই কারণ তুমি অল্প পড়তে যাচ্ছ, অ্যাটলিস্ট দুইটা সিকিউ যদি তুমি এনশিওর করতে পারো নিজে নিজে। তো সেই জন্য অষ্টম অধ্যায় মাত্র একটা টপিক ছিল, তো ওইটা তোমাকে আমি শিখাই দিচ্ছি অলরেডি। এবার আমাদের এই সপ্তম অধ্যায়টা ভৌত আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টার কিন্তু আমাদের এসএসসি 2021 যে শর্ট সিলেবাস সেখানে কিন্তু মাত্র একটা টপিকস রাখা হয়েছে, ব্যতিচার। তো এটা কিন্তু একটু পড়লেই তুমি কিন্তু ইজিলি আরও একটা কোশ্চেন অবশ্যই অ্যান্সার করতে পারবা এবং নিজে নিজে অ্যান্সার করতে পারবা। তো এই জন্যই তো আমি তোমাদেরকে আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ব্যতিচার থেকে আজ সিকিউ অ্যান্সার করতে হলে তোমার যতটুকু প্রিভিয়াস জ্ঞান থাকা দরকার, যে সূত্রগুলো তোমার জানা দরকার বা কী ধরনের কোশ্চেন আসে, কীভাবে তোমাকে জিনিসগুলো ট্যাকেল করতে হবে, তো ওই জিনিসটুকু আমি তোমাকে শেখাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা কথা না বাড়িয়েই কিন্তু শুরু করে দেবো এখনই যে আমাদের এই ভৌত আলোক বিজ্ঞানের এই ব্যতিচার টপিকটা। আর অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে জানাইতে ভুলবা না যে আমরা কীভাবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় অষ্টম এবং সপ্তম এই দুইটা খুব সহজেই অ্যান্সার করতে পারি। তো চলো তাহলে আমরা শুরু করি ব্যতিচার এই টপিকটা। দেখো, তো আমাদের এই চ্যাপ্টারটা ছিল আসলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। তো এই অধ্যায়ে মেইনলি আলোচনা করা ছিল ভৌত আলোক বিজ্ঞানের যে টপিকসগুলো নিয়ে, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। তো আমাদের জন্য এইচএসসি 21 জন্য যে এই ব্যতিচার শুধুমাত্র এই টপিক্সটা রাখা হয়েছে, বাকি অপবর্তন এবং সমবর্তন এগুলো কিন্তু শর্ট সিলেবাসের আয়তায়ান নাই, এগুলো বাদ দেওয়া হয়েছে। তো আমরা এই ব্যতিচার জিনিসটাই পড়বো এবং আমরা কিন্তু খুব বেশি ডিটেলসে গভীরে যাব না যে সূত্রগুলো কীভাবে আসছে, কারণ আমাদের কিন্তু টাইম কম। আমি তো বলছি মাত্র 10 থেকে 15 মিনিটে চেষ্টা করবো যে কীভাবে চ্যাপ্টারটা সামারি করে দেওয়া যায়, এটাই যেন তুমি অ্যাটলিস্ট এই অধ্যায় থেকে সিকিউগুলো অ্যান্সার করতে পারো। তো তাও একটু আমি ব্যাকগ্রাউন্ড একটু অল্প করে বলবো যেন তোমার বুঝতে সুবিধা হয়। তুমি যদি এই চ্যাপ্টার আগে কখন নাও পড়ে থাকো, তোমার যে এই চ্যাপ্টার নিয়ে একটা ভীতিও থাকে, তাও যেন তুমি এখন খুব সহজেই বুঝতে পারো। আর আমি যেগুলো দেখাই দিব এগুলো খুব ভালো করে মনে রাখবা, ইনশাল্লাহ তোমার এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করতে আর কোনো সমস্যা হবে না মোটামুটি। তো ওকে ফাইন। তো এই ব্যতিচার জিনিসটা ছোটো একটু বলি যে ব্যতিচার জিনিসটা আসলে কী। ব্যতিচার বলতে বোঝায় কি, একটা তরঙ্গের উপর যখন আরেকটা তরঙ্গের উপরিপাতনটা হয় তখন অনেক সময় দেখা যায় যে আলোক তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটে। আমি আলোক তরঙ্গ নিয়ে বলি, তো ওই ধরনের ব্যাপারটাকে একটা নাম দেয় ব্যতিচার। আমি একটু পরে আরও ডিটেলস তোমাকে বলবো। তার আগে তোমাকে ব্যতিচার পড়তে হলে চ্যাপ্টার শুরুতেই তুমি যেটা পাবা সেটা দেখবো তড়িৎ চুম্বক তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, এটা তুমি খুব ভালো করে মুখস্থ করতে হয়। পয়েন্টগুলো শুনে নাও। তড়িৎ চুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য, তারপরে তুমি পাবা তরঙ্গ মুখ কাকে বলে বা তরঙ্গ মুখ জিনিসটা কি, তারপর আছে হাইগেনের নীতি। এই তিনটা ইনফরমেশন কিন্তু তুমি ফার্স্টে একটু পড়ে নেবা, কারণ এগুলো কিন্তু তোমার অবশ্যই ক খতে দেখবা বা অবজেক্টিভ অবশ্যই চলে আসবে। আবারও বলি, তড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গমুখ, হাইগেনের নীতি। এর পরের ব্যাপারটা থেকে আমরা শুরু করি যে এখানে আমাদের সিকিউ আসলে বেশি আসবে। তো ব্যতিচার জিনিসটা বোঝার জন্য তুমি একটা ঘটনা লক্ষ্য করো, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারো ব্যতিচার জিনিসটা কি সংক্ষেপে। তো এটা ব্যতিচার পরীক্ষা করার জন্য একটা পরীক্ষা ছিল ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। তো এই দ্বিচির পরীক্ষা দিয়ে আমরা ব্যতিচারটা আসলে শিখবো। তো সাপোজ আমাদের কাছে কী করা আছে যে এইখানে আমরা একটা আলোক উৎস রাখছি, আলোক উৎস। তো আলোক উৎস থেকে চিন্তা করতো ভাইয়া যে আলো বের হচ্ছে চারদিকে। তো আলোগুলো যখন চারদিকে ছড়াই পড়বে তখন আমরা কি করছি, দেখো এখানে একটা এক্সপেরিমেন্ট করতেছি যে আমরা সামনে একটা অবস্টাকল রাখছি এবং এখানে আমরা দুইটা ছিদ্র করছি। ছিদ্র বা এইটা ছিদ্রগুলোকে বলা হচ্ছে চিড় বা স্লিট এরকম বলা হয়। তো যখনই আলোগুলা এই ছিদ্রের মধ্য দিয়ে আসবে, দুইটা চিড় রাখা হয়েছে, যেন বলা হয় দ্বিচির পরীক্ষা। তো যখনই আলোগুলো এই চিড়ের মধ্য দিয়ে যাবে, নর্মাল সিচুয়েশন যদি আমরা চিন্তা করি কী হওয়া উচিত বলো তো ভাইয়া, যে আলোটা এই সোজা যায় উজ্জ্বল হবে বা এই সোজায় উজ্জ্বল হবে, আর বাকি সব জায়গায় কিন্তু অন্ধকার থাকার কথা, কারণ আলো কিন্তু এদিক দিয়ে এখানে আসতে পারে নাই।
বা আলো এদিকে ভেদ করে কিন্তু এখানে আসতে পারে নাই, তার মানে ওই জায়গাগুলো অন্ধকার হওয়ার কথা। কিন্তু আমরা বাস্তবে যখন এক্সপেরিমেন্টটা ঘটাইছি তখন দেখছি যে না, আমাদের পর্দায় আসলে কী দেখা গেছে, উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার একটা প্যাটার্ন দেখা গেছে। এই যে আলোক তীব্রতার এরকম উজ্জ্বল অন্ধকার যেরকম হ্রাস বৃদ্ধি দেখা গেল বা এরকম যে প্যাটার্নটা দেখা গেল, এই সিচুয়েশনটাকে, এই ঘটনাটাকে আমরা নাম দিই আসলে আলোর ব্যতিচার। এবং এই আলোর ব্যতিচারে আমাদের যে সকল ইনফরমেশনগুলো দরকার হবে সেগুলো আমি তোমাকে এখন একটু সূত্রগুলো বলে দিব। তার আগে আমরা একটু বলে দিই যে এই ব্যতিচার জিনিসটা যে আসলে দুই প্রকার, বা ব্যতিচারটা দুই ধরনের হয়, আলোর ব্যতিচার দুই ধরনের হয়। দেখো যে উজ্জ্বল অন্ধকার, তো এই উজ্জ্বল এইগুলোকে আমরা বলি ডোরা। এই যে ছোটো ছোটো যেগুলো আমরা খোপগুলো দেখতে পাচ্ছি, তার বাস্তবে যখন এরকম এক্সপেরিমেন্টটা ঘটানো হয়েছিল, এই পর্দার মধ্যে এরকম উজ্জ্বল অন্ধকার প্যাটার্ন দেখা গেছিলো, এটাকে আমরা ব্যতিচার বলি। আমরা আর খুব বেশি ডিটেলসে যাব না। তো ব্যতিচার দুই ধরনের হয়। এই যে উজ্জ্বল যে জায়গাগুলোতে হয় সেই ধরনের ব্যতিচারকে বলা হয় হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আর এই যে অন্ধকার যে ডোরাগুলো, এই ব্যতিচারগুলোকে বলা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তার মানে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এক কথা যে সামারি করি আমরা, যে আমরা এখানে একটা উৎস রাখছিলাম, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা যেটা, একটা উৎস রাখছিলাম, এখানে যে আমাদের দুইটা চির ছিল, এই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এই চির দিয়ে যখন আলোগুলা পর্দায় এসে পড়ছে, তখন আমরা পর্দায় আলো অন্ধকার দেখতে পাইছি। এই ঘটনাকে আমরা সংক্ষেপে বলছি হচ্ছে আলোর ব্যতিচার। আর ব্যতিচার দুই ধরনের, গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, গঠনমূলক ধ্বংসাত্মক এইরকম। তখন এই এক্সপেরিমেন্টটা থেকে আমাদের কী কী ইনফরমেশন জানতে হবে সেটা চলো আমরা দেখব। তার আগে ছোট্ট করে আমরা যে বললাম যে গঠনমূলক ব্যতিচার বা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, তো কোথায় গঠনমূলক ব্যতিচার হবে বা কোথায় ধ্বংসাত্মক হবে, তো এইটা আমরা বুঝবো কীভাবে। এইখান থেকে যে তরঙ্গগুলো যাচ্ছিল আর এইখান থেকে যে আলোর তরঙ্গগুলো যাচ্ছিল, যখন দুইটা তরঙ্গ একে অপরের উপরে পড়বে, তো সেই দুইটা তরঙ্গের কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করেই আমাদের এই বিভিন্ন জায়গায় উজ্জ্বল অন্ধকার হবে। তো সেটা তুমি মনে রাখবে কীভাবে, যদি কখনো দেখি আমরা যে দুইটা তরঙ্গ যাচ্ছে তাদের পথের পার্থক্য হচ্ছে λ/2 এর জোড় গুণিতক, তাহলে সেই বিন্দুতে আমাদের হবে উজ্জ্বল বা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। অথবা দশা পার্থক্য যদি পায়ের জোড় গুণিতক হয় তাহলে হবে হচ্ছে উজ্জ্বল। এই দুইটা ইনফরমেশন মনে রাখবো, পরে কাজে লাগবে যখন আমরা সৃজনশীল করবো। আপাতত মনে রাখো গঠনমূলক ব্যতিচারের শর্ত, এই দুই হচ্ছে শর্ত, যে যদি পথ পার্থক্য λ/2 এর জোড় হয়, মানে 2n λ/2 হয়, তাহলে হবে হচ্ছে আমাদের গঠনমূলক, আর পায়ের জোড় হলে হবে হচ্ছে দশা পার্থক্য পায়ের জোড় হলে হবে কি গঠনমূলক ব্যতিচার। একইভাবে কখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে, তো সেটাও কিন্তু চাইলে আমরা মনে রাখতে পারি। যদি কখনো বলে যে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত কি, তাহলে তুমি এইটাও খাতায় উঠায় রাখো যে ধ্বংসাত্মক যে ব্যতিচারগুলো হয় সেই ধ্বংসাত্মক ব্যতিচারের হচ্ছে শর্ত। তো বুঝতে পারছি শর্ত রাখবে, পথ পার্থক্য এটা হবে না, তখন পথ পার্থক্যটা হবে λ/2 এর বিজোড় গুণিতক। তুমি সেটাকে 2n-1 বা 2n+1 দিয়ে লিখতে পারো, বিজোড় যেহেতু। আর আমাদের দশা পার্থক্যটা কী হবে, পায়ের বিজোড় গুণিতক হচ্ছে, তাহলে 2n+1 বা 2n-1, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এবং আমাদের এই ইনফরমেশনও ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, এ হচ্ছে একটা জিনিস। তো এখন আমরা দেখব এই যে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, যেখান থেকে আমাদের আসলে সিকিউএ ম্যাথগুলো আসবে, সেইটা একটু ভালো করে বুঝতে হবে। তার জন্য তোমাকে কয়েকটা ইনফরমেশন জানতে হবে। সেটা কি, এই যে আমরা বললাম যে এখানে আমি একটা উৎস রাখছিলাম যেখান থেকে আলোগুলা গেছে, তো আর যে দুইটা ছিদ্রের মধ্য দিয়ে গেছে, দুইটা ছিদ্রের বলছিলাম চিড়, তো দুইটা চিড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। মনে করো আমি ধরলাম তুমি এই চ্যাপ্টার কখনো পড়ো নাই, তাও তুমি অ্যান্সার করতে পারবা একটু যদি মনোযোগ দিয়ে দেখো। তাহলে দুইটা চিড়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা প্রকাশ করি এ দ্বারা। এ হচ্ছে চিড় দ্বয়ের দূরত্ব, দেখো ভাই লিখে রাখছি, এ হচ্ছে চিড় দ্বয়ের দূরত্ব। আর এই যে চিড় থেকে এই যে আমরা পিছনে একটা যে পর্দা রাখছিলাম, এই পর্দার মধ্যে যে আমরা উজ্জ্বল অন্ধকার দেখতে পাইছি, তো চিড় থেকে যে পর্দার দূরত্ব সেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে ডি দিয়ে। তারপরে ডি হচ্ছে পর্দার দূরত্ব। আর আমরা যে আলোটা ব্যবহার করতেছিলাম সেই আলো তো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তো সেই আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন তোমাকে কি কি ইনফরমেশন মনে রাখতে হবে, এই যে দুইটা আমরা চিড় নিলাম, এই দুইটা চিড়ের ঠিক মাঝামাঝি বরাবর আমরা যেই ডোরাটা পাবো সেই ডোরাটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এবং মনে রাখবো একটা পয়েন্ট, যে সব সময় এই দুইটা চিড়ের যে মধ্যবিন্দু বরাবর যে ডোরাটা থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় ডোরাটা, এই ডোরাটা সব সময় উজ্জ্বলই হবে। এবং পরীক্ষায় কিন্তু খ নম্বর কোশ্চেনে আসে যে এই দুইটা চিড়ের মধ্যবর্তী অর্থাৎ কেন্দ্রীয় যে ডোরাটা সে সবসময় উজ্জ্বল কেন হয়। তো তুমি একটু টেস্ট পেপার থেকে পড়ে নিবা, দেখবা যে এইখান থেকে এই যে আলোটা গেল, এইখান থেকে যে আলোটা গেল, এই দুইটা আলো আসলে পথের পার্থক্য সমান থাকে, এই জন্য সবসময় উজ্জ্বল হয়। তুমি টেস্ট পেপার থেকে একটু খ নম্বর আকারে পড়ে নেবা।
তাহলে আমরা কী বললাম একটা ইনফরমেশন, যে এই যে মধ্যবর্তী যে ডোরাটা অর্থাৎ কেন্দ্রীয় ডোরা সেটা সবসময় উজ্জ্বল হয়, এবং সেই ডোরাটাকে আমরা বলি কি জিরো নাম্বার ডোরা, অর্থাৎ n=0, এবং এটাকে নাম দিই আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এবং মনে রাখবা যে আমাদের যত হিসাব নিকাশ হবে সব কেন্দ্র হতে, আমি যদি বলি 3 নাম্বার ডোরা, তাহলে 1 2 3, তার মানে কেন্দ্র থেকে 3 নাম্বার, কেন্দ্র থেকে 3 নাম্বার, এরকম। তার মানে হিসাব নিকাশ হবে কেন্দ্র থেকে। তাহলে আমরা ইনফরমেশনগুলো জানলাম। এবার দেখো আমাদের আসলে এখান থেকে কী কী ইনফরমেশন পরীক্ষায় আসলে আসবে। তো 1 নম্বর জিনিস যেটা আমাদের দরকার হবে, এই ধ্বংসাত্মক আর গঠনমূলক শর্ত দুটো যে বললাম, এটা তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। এর পাশাপাশি আমাদের এখন যে ফর্মুলাগুলো দরকার সেগুলো আমি তোমাকে একটু বলে দিচ্ছি। দেখো, তো 1 নম্বর জিনিস যেটা আমাদের দরকার হবে যে ফর্মুলাগুলো, সেটা কি, যে এরকম জিজ্ঞেস করবে যে কেন্দ্র হতে, তার আগে তোমাকে আরেকটা জিনিস বলি আমি, কেন্দ্র তো 0, এবং উপরে যে উজ্জ্বলগুলো আছে এগুলোকে আমরা নাম দিই। এটাকে বলি আমরা 1 নং উজ্জ্বল, এটাকে বলি আমরা 2 নং উজ্জ্বল, এটাকে বলি 3 নং উজ্জ্বল। একইভাবে এটা তো কেন্দ্র, তাহলে এই যে 1 নং উজ্জ্বল, নিচেরটাকে বলি আমরা 2 নং উজ্জ্বল, এভাবে 3 নং উজ্জ্বল চলতে থাকবে। তার মানে আমরা উপরের নিচে এরকম 1 2 3 নং উজ্জ্বল, বা নিচেও একইভাবে ওই কেন্দ্রের নিচে 1 2 3 এরকম করে আমরা ডোরাগুলোকে চিহ্নিত করি। এবং কেন্দ্রের ঠিক পরে যেটা আছে অন্ধকার, তাহলে আমাদের 1 নং অন্ধকার, 2 নং অন্ধকার, 3 নং অন্ধকার, 4 নং অন্ধকার, এরকম, বা নিচেও 1 2 3 4 এভাবে চলতে থাকবে। তার মানে আমরা ডোরাগুলো এরকম নাম্বারিং করলাম। এবার আমাদের জিজ্ঞেস যেটা করে পরীক্ষায় প্রথমত, যে এই যে কেন্দ্র হতে এই যে 2 নম্বর উজ্জ্বলটা, তার মানে যে কেন্দ্র হতে এই যে আমাদের 2 নং উজ্জ্বলটা, এদের তো মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে, তাই না ভাইয়া? তো এই ডিস্টেন্সটা আমাদের অসময় বের করতে বলে। তাহলে বলে যে বলতো যে কেন্দ্র হতে 2তম যে উজ্জ্বলটা তার দূরত্ব কত, এই যে এইটুকু, তো এইটুকুর ভ্যালু কত, এটা আমাদের বের করতে বলে। তা তুমি খাতায় সুন্দর করে লিখে রাখো যে কেন্দ্র হতে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব, nতম উজ্জ্বল ডোরার দূরত্ব, অবশ্যই কেন্দ্র হতে হিসাব করি আমরা। তো তুমি সবসময় মনে রাখবা, কেন্দ্র না বললেও কিন্তু পরীক্ষায় আমরা কেন্দ্র থেকে হিসাব করি। তাহলে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব, তার মানে যে এইটুকু জিনিস nতম বলছে, তাহলে n এর মান যেটা বলবে সেটা, তোমাকে যদি বলে 2তম, তাহলে n এর মান 2, 3তম বললে 3, এরকম। তো nতম উজ্জ্বল ডোরার দূরত্ব সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে xn দ্বারা, nতম উজ্জ্বল ডোরার দূরত্ব xn, এবং সেই ভ্যালুটা কত এটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। ফর্মুলাটা সে হচ্ছে 2n λ/2 d/a, এ হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা, যে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব। nতম উজ্জ্বল ডোরার দূরত্ব যদি বলতো 2তম উজ্জ্বল, তাহলে n এর মান কত বসাইতাম ভাই? 2তম। আর ল্যামডার মান দেওয়া থাকবে তরঙ্গ দৈর্ঘ্য, ডি তো পর্দার দূরত্ব, আর এই যে চিরদ্বয়ের দূরত্ব। এটা তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। এবার আমার যদি nতম উজ্জ্বল বলে তখনই কিন্তু শুধুমাত্র দূরত্ব xn, কিন্তু যদি আমাদের nতম উজ্জ্বল না বলে যে হচ্ছে nতম অন্ধকার ডোরার দূরত্ব, তাহলে সেক্ষেত্রে কিন্তু, তাহলে অন্ধকার যদি বলে, আমি সংক্ষেপে লিখতেছি, অন্ধকার ডোরার দূরত্ব, তখন কিন্তু তোমাকে এই সূত্র বসাইলে হবে না, তোমাকে অন্ধকার ডোরার জন্য যে সূত্র সেটা ব্যবহার করতে হবে। তো nতম অন্ধকার ডোরার দূরত্ব যদি বলে, nতম অন্ধকার ডোরার দূরত্ব, এটাকে আমরা xn দ্বারাই প্রকাশ করি। তো এটার ফর্মুলা আছে, এটার ফর্মুলাটা কি একটু স্পষ্ট করে লিখে রাখো। এটা আমাদের কি আগের মতোই, যে nতম, তাহলে nতম অন্ধকার ডোরার দূরত্ব xn ইকুয়াল টু, তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে, এইরকম হবে যে xn, আচ্ছা আমরা একটু নিচে লিখি যে আমাদের জায়গা বেশি হয়, যে xn ইকুয়াল টু, এটা হচ্ছে এরকম 2n - 1 λ/2 d/a, এরকম। এবার দেখো আমরা বলছিলাম কি, যে λ/2 এর বিজোড়, তো বিজোড়টা তুমি প্লাস দিয়েও লিখতে পারো, মাইনাস দিয়েও লিখতে পারো। তো তোমার কাছে কিন্তু মাইনাস দিয়ে লেখাটাই বেশি সহজ হবে, কারণ কি তুমি যদি মাইনাস দিয়ে লেখো তাহলে তোমার n এর মান কাউন্ট শুরু করতে হবে 1 নম্বর থেকে, আর আমরা তো সেটাই বলছি, এটা হচ্ছে কেন্দ্র 0, 1 নম্বর অন্ধকার, 2 নম্বর অন্ধকার, 3 নম্বর অন্ধকার, 4 নম্বর অন্ধকার, তাহলে আমাদের n এর কাউন্ট শুরু করতে হবে 1 হতে। তার মানে তোমাকে যদি কখনো বলে 5তম অন্ধকার, তুমি ডাইরেক্ট এখানে 5 বসাইতে পারবা। যদি +1 দিয়ে লেখো তাহলে তোমাকে আবার একটু চেঞ্জ করে বসাতে হবে, 5 বললে তোমার n এর মান বসাতে হবে 4। তো ওই ঝামেলায় যাওয়ার দরকার নাই, তুমি কি মনে রাখবা তাহলে, যে nতম অন্ধকার ডোরার দূরত্ব যদি বলে, তাহলে 2n - 1 λ/2 d/a, n এর মান কি হবে, 5তম অন্ধকার বলে 5 বসাই দিব, শেষ, কাজ শেষ। আর ল্যামডা ডি পরিচয়গুলো তো আমরা জানি অলরেডি। এরপরে আমাদের এই দুইটা ফর্মুলা গেল, এরপরে আমাদের আরও জিনিস আসবে। দেখো তুমি এরকম জিজ্ঞেস করতে পারে না আমাদের, যে এই যে আমাদের একটা উজ্জ্বল ডোরা, এই যে তো আর একটা উজ্জ্বল ডোরা, তো যে পাশাপাশি যে দুইটা উজ্জ্বল, অথবা এই যে পাশাপাশি যে দুইটা অন্ধকার, এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই পাশাপাশি দুইটা উজ্জ্বল আর পাশাপাশি দুইটা অন্ধকারের যে মধ্যবর্তী দূরত্বের কিন্তু একটা নাম আছে, এটাকে বলা হয় ডোরা ব্যবধান। তাহলে তুমি এভাবে মনে রাখবা,
পাশাপাশি দুটি উজ্জ্বলের দূরত্ব বা পাশাপাশি দুটি অন্ধকারের দূরত্ব বা ডোরা ব্যবধান যদি কখনো জিজ্ঞেস করে, তো তুমি সেক্ষেত্রে কী লিখবা যে ডোরা ব্যবধান। আমি সংক্ষেপে লিখি তাহলে ডোরা ব্যবধান। পরীক্ষায় কিন্তু আমি যেভাবে বললাম ওভাবেও আসতে পারে। তাহলে ডোরা ব্যবধানকে আমরা বিটা দিয়ে লিখতে পারি যে বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। শেষ। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ডি মানে পর্দার দূরত্ব, এ মানে চিরদ্বয়ের দূরত্ব। তাহলে এই তিনটা ফর্মুলা আমি বললাম অলরেডি। আরও একটা ফর্মুলা আমাদের আছে, সেটাও বলবো। তার আগে কিন্তু কী বলছি দেখো তো, ডোরা ব্যবধান মানে কি, পাশাপাশি দুইটা উজ্জ্বল। তার মানে এই যে একটা উজ্জ্বল আর এই যে একটা উজ্জ্বল, তাহলে পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব, এই যে পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব, বা হচ্ছে এরকম পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব, অথবা পাশাপাশি দুইটা অন্ধকার, এই যে দুইটা অন্ধকার, এই দুইটা অন্ধকার, এই দুইটা অন্ধকার, অথবা ডোরা ব্যবধান। আসলে তিনটা একই জিনিস। এরপর আমাদের আরেকটা জিনিস আছে ডোরা প্রস্থ। তাহলে আমাদের কিন্তু ডোরা প্রস্থের জিনিসটা একটু মনে রাখতে হবে যে ডোরা প্রস্থ আবার কোনটা, এবং এটা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ডোরা প্রস্থ ডেল এক্স লিখতে পারি আমরা ল্যামডা ডি বাই 2a। ডোরা প্রস্থ হচ্ছে যে শুধুমাত্র এইটুকু, এই যে ডোরাটা, এই যে ডোরাটা, এটাকে বলে শুধু ডোরা প্রস্থ। তার মানে এইটুক যে দূরত্ব আমাদের আসলে, আমাদের এই যে এইটুকু দূরত্ব, এটাকে আমরা বলি ডোরা প্রস্থ। এই যে প্রত্যেকটা ডোরা আমাদের আছে, এই প্রত্যেকটা ডোরার যে প্রস্থ, এটাকে আমরা নাম দিই ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই 2a। তো এইটুকু আমাদের জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল আমাদের আরও কয়েকটা সূত্র আমরা দেখবো এখানে, তো সেটা আমি বলে দিচ্ছি। তার আগে তুমি এইটুকু ভালো করে মনে রাখবা। এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব 2n ল্যামডা বাই 2d বাই এ, এনতম অন্ধকার ডোরার দূরত্ব বলে 2n - 1 ল্যামডা বাই 2d বাই এ, ডোরা ব্যবধান ল্যামডা ডি বাই এ, আর ডোরা প্রস্থ ল্যামডা ডি বাই 2a। তাহলে আমাদের গেলো 1 2 3 4টা ফর্মুলা। এবং এরপর তোমাকে আমি আরও দুইটা ফর্মুলা বলতেছি, সেই দুটো যদি মনে রাখো তাহলে আমাদের এই ব্যাটিচার থেকে যে সিকিউগুলো আসবে আমরা অনেক সহজভাবে অ্যান্সারটা করতে পারবো। তো আমি একটু এখানে লিখে দেখাচ্ছি যে আমাদের এই যে হচ্ছে 4টা, এই যে হচ্ছে আমাদের 5 নাম্বারটা। তো 5 নাম্বারটা কি, অনেক সময় আমাদের জিজ্ঞেস করে যে এই তো এটা তো আমাদের হচ্ছে কেন্দ্রীয় ডোরা, তাই না, যে কেন্দ্রীয় ডোরা। তো এই কেন্দ্রীয় ডোরা হতে 2তম যে ডোরাটা, এই যে 2তম ডোরা জিজ্ঞেস করে, এই যে 2তম ডোরাটা এই কেন্দ্র হতে এই 2তম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব কত। তার মানে দূরত্ব বললে তুমি পারতামই xn, কিন্তু এবার বলছে কৌণিক দূরত্ব। তার মানে এইখান থেকে এইটার যে কৌণিক দূরত্ব, এই যে থিটাটা, সেটা বের করতে বলে। পরীক্ষা আসতে পারে nতম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব, n মানে যে কোনো কিছু বসতে পারে 1 2 3, অথবা বলতে পারে যে 2তম অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্ব যদি কখনো বলে তাহলে তুমি সেই ক্ষেত্রে লিখবা কি, যে nতম উজ্জ্বল বা nতম অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব বা কৌণিক ব্যবধান বা কৌণিক সরণ, সবগুলো একই জিনিস। তাহলে কৌণিক দূরত্ব যদি কখনো আমাদের জিজ্ঞেস করে তাহলে বুঝতেই পারছো এই থিটাটা বের করতে হবে। আর এই থিটাটা বের করবো কীভাবে, ট্যান থিটা। এই ট্যান থিটা দেখো তো ভাইয়া, এটা আমাদের xn ছিল, এটা হচ্ছে d। তাহলে আমরা যদি একবারে বসায় দিই সূত্রটা, তাহলে আমি আর এটা মুছে দিচ্ছি আপাতত, যে কৌণিক দূরত্বটা হবে xn ডিভাইডেড বাই d। এটা আমাদের 5 নম্বর ফর্মুলা, যে xn ডিভাইড বাই d। তোমাকে যদি বলে nতম 3তম অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব, তাহলে তুমি xnটা 3তম অন্ধকারের জন্য যে কৌণিক দূরত্ব, সেটা বের করার আগে তোমাকে 3তম অন্ধকার ডোরার xnটা বের করতে হবে। xnটা বের করে নিবা, আর d এর মান তো দেওয়া থাকবে, পরে সেইখান থেকে থিটা বের করবা, তাহলেই তুমি পেয়ে যাবা 3তম অন্ধকার ডোরার কৌণিক দূরত্ব বা কৌণিক ব্যবধান। এবার যদি তোমাকে এরকম বলে যে, বললো আমাদের এই যে 2তম অন্ধকার ডোরা বা 2তম উজ্জ্বল ডোরা, আর নিচেও তো 2তম উজ্জ্বল আছে। এবার যদি জিজ্ঞেস করে যে 2তম উজ্জ্বল দ্বয়ের দূরত্ব বা 2তম উজ্জ্বল দ্বয়ের কৌণিক দূরত্ব কত, এইটার মান কত, 2তম উজ্জ্বল দ্বয় বা বলতে পারে 2তম অন্ধকার দ্বয়, এদের দূরত্ব কত বা এদের কৌণিক দূরত্ব কত। তাহলে দেখো তো ভাই, অলরেডি আমরা বের করলাম এটা থিটা, আবার এই কেন্দ্র থেকে এর দূরত্ব হবে থিটা, তাহলে মোট কত হইল 2 থিটা। তার মানে তোমার কাছে যদি কখনো এরকম আসে যে nতম অন্ধকার দ্বয়ের, nতম উজ্জ্বল দ্বয়ের কৌণিক ব্যবধান, উজ্জ্বল দ্বয় অন্ধকার দ্বয় এরকম যদি কখনো বলে, অর্থাৎ বুঝো তুমি যে এই 2 থেকে এই 2 এর মাঝখানের কৌণিক দূরত্ব, তখন তোমাকে কি করতে হবে, উজ্জ্বল দ্বয় বা অন্ধকার দ্বয়ের কৌণিক দূরত্ব বললে তখন আমাদের এরকম আমরা কি করি, থিটা বের করি না, বের করছে 2 থিটা। কারণ কি, উপরেও থিটা নিচেও থিটা। তাহলে তুমি এভাবে মনে রাখবা, যদি কখনো তোমাকে বলে nতম উজ্জ্বল দ্বয় বা অন্ধকার দ্বয়ের কৌণিক দূরত্ব, লিখে দিচ্ছি, তুমি একটু খাতায় স্পষ্ট করে লিখে রাখো। তোমাকে যদি বলে nতম উজ্জ্বল দ্বয় বা অন্ধকার দ্বয়, এরকম যদি কখনো বলে nতম উজ্জ্বল দ্বয়ের কৌণিক ব্যবধান বা কৌণিক দূরত্ব, কৌণিক
দূরত্ব যদি কখনো জিজ্ঞেস করে তাহলে সেই ক্ষেত্রে আমরা থিটা বের করি এইভাবে, এই যে xn/d দিয়ে থিটা বের করি, পরে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এনতম উজ্জ্বল দ্বয় বা অন্ধকার দ্বয় বলে 2 থিটা। তুমি যদি এই কয়েকটা ইনফরমেশন বা মাথায় রাখো তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। একটু পরে আমরা প্র্যাকটিস করব, তার আগে তুমি এটা খুব ভালো করে মনে রাখো যে আমাদের জিজ্ঞেস করবে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এনতম অন্ধকার ডোরার দূরত্ব, ডোরা ব্যবধান, বা ডোরা ব্যবধান না বলে এভাবে বলতে পারে পাশাপাশি দুইটা অন্ধকার, পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব বলো, অথবা ডোরা প্রস্থ। এই যে শুধুমাত্র ডোরা এই প্রস্থগুলো জিজ্ঞেস করতে পারে। আর একটা আছে কৌণিক দূরত্ব, সৃজনশীল অনেক বেশি আসে এটা। এনতম উজ্জ্বল বা এনতম অন্ধকার, উজ্জ্বল বললে উজ্জ্বলের সূত্র দিয়ে xn বের করব, অন্ধকার বললে অন্ধকারের সূত্র দিয়ে xn বের করব, তারপর tan থিটা বের করব। আর যদি বলে তিনতম অন্ধকার দ্বয়, তিনতম উজ্জ্বল দ্বয়ের কৌণিক দূরত্ব, তাহলে 2 থিটা, উজ্জ্বল দ্বয় অন্ধকার দ্বয় এরকম বললে কৌণিক দূরত্ব বের 2 থিটা, থিটা বের করে এখান থেকে 2 দিয়ে গুণ করে দেবো। এইটুকু ইনফরমেশন যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা অ্যান্সারগুলো করতে পারবো। এবার চলো তাহলে আমরা দেখি যে এইটুকু ইনফরমেশন ব্যবহার করে আমাদের বিগত বিভিন্ন বছর পরীক্ষায় কী কোশ্চেন আসছে বা আর কী ধরনের কোশ্চেন হইতে পারে, চলো আমরা এখন একটু প্র্যাকটিস করে ফেলি। এবার তাহলে চলো আমরা এই যে ইয়ংয়ের এই যে দ্বিতীয় পরীক্ষার আমরা সূত্রগুলো দেখলাম সেটা একটা এক্সাম্পল দেখি। আমরা একটা উদ্দীপক লিখছি, এখান থেকে আমি তোমাকে যত ধরনের কোশ্চেন হইতে পারে 1 2 3 4 5 যত রকম হইতে পারে বা সৃজনশীলে বিভিন্ন সৃজনশীলগুলোর মধ্যে আছে সেগুলো আমি সিরিয়াল তোমাকে একটু বলে দিচ্ছি। তো আমাদের উদ্দীপকে লেখা যে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো এবং বলছে ওই যে চিরদ্বয় যে ছিল তাদের দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার আর পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। এইটুকু ইনফরমেশন দেওয়া। বেশিরভাগ প্রশ্নে তুমি দেখবে কি যে এখানকার তরঙ্গ দৈর্ঘ্যগুলো অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার এই ধরনের এককে থাকে। তো তোমাকে অবশ্যই কিন্তু মিটার নিতে হবে এবং তুমি মনে রাখবা যে অ্যাংস্ট্রম যদি থাকে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো, তো বুঝলাম যে 5000 অ্যাংস্ট্রম এটা তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু আমাদের অ্যাংস্ট্রম এককে বসাইলে হবে না, ওকে মিটার এককে নিয়ে যেতে হবে। তো এই জন্য আমাকে অবশ্যই মিটারে নিতে হবে। এবং তুমি মনে রাখো, যারা জানো না বেশিরভাগ সবাই জানো আশা করি এটা, যে অ্যাংস্ট্রম থেকে মিটার বানাতে হয় 10⁻⁻10 দিয়ে গুণ করলে মিটার হয়ে যায়। আর মিলিমিটার থেকে মিটার সেটা তো তোমরা সবাই জানো, মিলিমিটারকে মিটার বানাতে কী করতে হয় যে 2 মিলিমিটার আছে আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ 10⁻³ দিয়ে গুণ করি এত মিটার। আর পর্দার দূরত্ব কী বলছিলাম জানি ডি 1 মিটার। তার মানে আমাদের কাছে ল্যামডা ডি এ এই 3টে ইনফরমেশন দেওয়া। এবার আমরা আসলে 1 2 3 করে যত রকমের কোশ্চেন হয় ওগুলো আমরা একটা একটা করে দেখিয়ে আসো। তো আমাদের বলছে 1 নম্বর যে 3তম উজ্জ্বলের দূরত্ব, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 3তম উজ্জ্বলের দূরত্ব কত। তো আমরা কি জানি যে 3তম উজ্জ্বলের দূরত্ব বা nতম উজ্জ্বলের দূরত্বকে আমরা প্রকাশ করতাম কি দিয়ে, xn দিয়ে। তাহলে আমরা সূত্র লিখবো xn, উজ্জ্বলের সূত্র ছিল কি যে 2n λ/2 d/a। তুমি শুধু সূত্রগুলো একটু মুখস্থ রাখবা, দেখবা সব এখন ইজি। এবার তোমাকে বলছে 3তম উজ্জ্বল, তাহলে কী করবো আমরা, n এর মান 3 বসাই দিব, ল্যামডার মান ওই যে 5000 লেখা আছে যেই মান লেখা, তাহলে 5000 গুণ 10⁻10, এখানে ছিল 2, ডি এর মান হচ্ছে 1 মিটার, এর মান হচ্ছে 2 × 10⁻3। এবার এটা তুমি ক্যালকুলেটারে বসাই দিবা এত মিটার। তারপরে যদি আমাদের কখনো এরকম উজ্জ্বলের দূরত্ব আসে, শুধুমাত্র আমরা উজ্জ্বলের যে সূত্রটা ছিল বসাই দিব, ভ্যালুগুলো বসাবো, ঠিকঠাক, কাজ শেষ। এবার চলো 2 নম্বর এক্সাম্পল দেখি আমরা, যে 3তম উজ্জ্বল না বলে আমাদের আর কি বলতে পারে এখানে বের করতে। আমাকে বললো এবার কি যে 3তম উজ্জ্বল না, 2 নম্বর কোশ্চেন, তুমি খাতায়গুলো উঠে ফেলো, তাহলে দেখবা তুমি দিন শেষে যখন খাতায় লেখা থাকবে তখন রিভিশন করতে তোমার খুব বেশি সুবিধা হবে। বললো 3তম অন্ধকারের দূরত্ব। এবার তুমি কি লিখবা, অন্ধকারের সূত্র শিখছিলা xn = 2n - 1 λ/2 d/a, জাস্ট মানগুলো বসাই দিবা তুমি, মাইনাস যেহেতু দিছো কোনো কিছু চেঞ্জ করতে হবে না, 3 বলছিলে 3ই হবে, তাহলে 3 দুগুণে 6 -1 আর λ/2 d/a, এই যে ল্যামডার মান, ডি এর মান, এ এর মান দেওয়া আছে, জাস্ট বসাই দিব আমরা, কাজ শেষ। তাহলে 3তম উজ্জ্বল যদি বলে বা 3তম অন্ধকার যদি বলে, 4তম 5তম যাই বলুক, শুধু সেখানে আমরা এন এর মানটা বসাবো। তাহলে nতম উজ্জ্বল অন্ধকার এই দুটো আমরা বুঝলাম। এরপরে আমাদের এখান থেকে আরও যেটা বের করতে বলতে পারে 3 নম্বরের পরে, আমরা এবার 2 নম্বরের পরে 3 নম্বর কোশ্চেনটা দেখি যে আমাদের আর কি বের করতে বলতে পারে। সেটা হচ্ছে 3 নম্বর আমাদেরকে সাপোজ বের করতে বললো যে পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব বের করো। এবার বলতো ভাইয়া পাশাপাশি দুইটা উজ্জ্বল মানে কি বলছিলাম পাশাপাশি দুইটা উজ্জ্বল বা পাশাপাশি দুইটা অন্ধকারের দূরত্ব বা ডোরা ব্যবধান। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু সরাসরি বলতে পারে যে ডোরা ব্যবধান নির্ণয় করো। তাহলে ডোরা ব্যবধান বলা
আর পাশাপাশি দুইটা উজ্জ্বলের দূরত্ব কত বের করতে বলা কিন্তু একই জিনিস। তাহলে যদি কখনো বলে পাশাপাশি দুইটা অন্ধকারের দূরত্ব বের করো, তাও এটা। তাহলে আমরা জানি কি সেই ডোরা ব্যবধান যদি বের করতে বলে সূত্র কী ছিল আমাদের, যে ল্যামডা ডি বাই এ। এবার লক্ষ্য করো ল্যামডার মান জানি আমি, ডি এর মান জানি, এর মান জানি, বসাইলি শেষ। তাহলে জাস্ট মানগুলো বসাই দিব, আমাদের অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। আর যদি বলতো যে ডোরা প্রস্থ বের করো, তাহলে আমরা কি জানতাম যে ডোরা প্রস্থ ইকুয়াল টু যে কী হতো ল্যামডা ডি বাই 2a। আমরা একইভাবে ল্যামডার মানও জানি, ডি এর মানও জানি, এ এর মানও জানি, মানগুলো সব মিটার এককে নিয়ে বসাই দেবো, ডোরা প্রস্থ কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা ডোরা ব্যবধান, ডোরার প্রস্থ এগুলো বের করতে পারি। মানে এই চারটা কিন্তু এক সূত্র আকারেই ছিল। এবার সাপোজ আমরা বললাম 5 নাম্বার কোশ্চেন, আমাদের 5 নাম্বার কোশ্চেনে জিজ্ঞেস করছে যে তাহলে তো আমরা এই ডোরা ব্যবধান, প্রস্থ বের করতে পারলাম। এবার চলো আমরা 5 নাম্বার কোশ্চেন যাই। তো 5 নাম্বার কোশ্চেনে আমাদেরকে বললো যে হচ্ছে যে চারতম উজ্জ্বলের কৌণিক দূরত্ব, চারতম উজ্জ্বলের কৌণিক দূরত্ব বা 10তম উজ্জ্বলের কৌণিক দূরত্ব, এরকম চারতম উজ্জ্বলের কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ বা কৌণিক ব্যবধান একই কথা। তাহলে জিজ্ঞেস করলো চারতম উজ্জ্বলের কৌণিক সরণ কত বের করো। তো আমরা শিখছিলাম কৌণিক ব্যবধান, কৌণিক সরণ কী ছিল, ট্যান থিটা। তাহলে আমরা লিখবো যে ট্যান থিটা ইকুয়াল টু xn বাই ডি। কিন্তু ভাই আমি তো থিটা যে বের করবো, xn তো জানি না, চারতম উজ্জ্বল। তাহলে আমরা কী করবো আবার xn এর জায়গায় চারতম উজ্জ্বলের সূত্র লিখবো। যে সূত্র কী ছিল 2n ল্যামডা বাই 2 ডি বাই এ। আর n এর মানটা কত বসাই দিব, এবার n এর মান চারতম বলছে, কী বসাবো, n এর মান 4 বসাবো। আর বাকি ল্যামডার মান, ডি এর মান, এই যে সব তোমরা জানি, বসাই দিব। আর নিচে কী ছিল, ডি ছিল, এই যেখানে ডি থাকবে। তো সব জায়গায় আমরা মানগুলো যদি বসায় দিই, এখান থেকে ট্যান থিটা আসবে, তারপরে আমরা থিটার মানটা বের করব। তাহলে এইভাবে তোমাকে একটু মনে রাখতে হবে সূত্রগুলো কখন আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব। যদি বলতো চারতম অন্ধকারের কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ, তাহলে আমরা কি করতে পারতাম, হ্যাঁ এখানে অন্ধকারের সূত্রটা বসাইতাম 2n - 1 ল্যামডা বাই 2, তাহলেই কিন্তু হয়ে যাইতো। তাহলে আমাদের এরকম জিজ্ঞেস করতে পারে। তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেন গেল চারতম উজ্জ্বলের কৌণিক সরণ কত বা চারতম অন্ধকারের কৌণিক দূরত্ব কত। এবার তোমাকে আমি আরও একটা কোশ্চেন বলতেছি, যে বললো যে চারতম উজ্জ্বল, 6 নম্বর প্রশ্ন, সবগুলো কিন্তু অবশ্যই খাতায় উঠায় ফেলো একটু তুমি পজ দিয়ে। চারতম উজ্জ্বল এবং 5তম উজ্জ্বল, চারতম উজ্জ্বল এবং 5তম উজ্জ্বলের কৌণিক সরণের তুলনা, কৌণিক সরণের তুলনা। তাহলে তোমাকে বের করতে বলছে চারতম উজ্জ্বলের জন্য যে কৌণিক সরণ এবং 5তম উজ্জ্বলের জন্য কৌণিক সরণ, তাহলে তুলনা করো। তুলনা বলতে যে তুমি পার্থক্য কত বা এদের ব্যবধান কত সেটা বের করতে বলছে। তো তুমি কী করবা, চারতম উজ্জ্বলের জন্য লিখবা কি, যে লিখবা হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে xn বাই ডি। তাহলে তুমি চারতম উজ্জ্বলের জন্য কী বের করবা, xn বাই ডি। চারতম উজ্জ্বলের xn বের করবা, আর ডি এর মান তুমি জানি আমরা, এখান থেকে থিটা বের হবে একটা। তারপরে আবার একই সূত্র দিয়ে তুমি কী করবা, ট্যান থিটা ইকুয়াল টু xn বাই ডি। এবার তুমি কী করবা, বের করবো হচ্ছে 5তম উজ্জ্বলের কৌণিক সরণ। তাহলে 5তম উজ্জ্বলের দূরত্ব বের করবা। এই যে 4তমর জন্য থিটা বের করলা, আবার 5তমর জন্য থিটা বের করলা। তাহলে এই দুইটা থিটার মধ্যে দেখবে এখন পার্থক্য কত আসছে বা বিয়োগ করে দেখবে কত আসছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কি এরকম কোশ্চেনের পরীক্ষা চলে আসে। এবার আসলে আমরা 7 নম্বরটা দেখি যে আমাদের 7 নম্বরে আর কি করা যেতে পারে। তাহলে এবার মনে করো আমাদেরকে বললো যে চারতম উজ্জ্বল দ্বয়ের, বললো চারতম উজ্জ্বল দ্বয়, আমাদের 7 নম্বর কোশ্চেন বলছে চারতম উজ্জ্বল দ্বয়ের কৌণিক ব্যবধান বা কৌণিক সরণ, কৌণিক সরণ লিখলাম সংক্ষেপে আমরা। চারতম উজ্জ্বল দ্বয়, মনে আছে উজ্জ্বল দ্বয় বা অন্ধকার দ্বয় বললে আমরা কী করতাম, তাহলে আমাদের কিন্তু আগে চারতম উজ্জ্বলের জন্য থিটা বের করতে হবে। তো আবার আগের সূত্র xn বাই ডি। চারতম বললে আমরা কী করবো, যদি বলে চারতম উজ্জ্বল দ্বয়ের কৌণিক সরণ বের করো, তাহলে আমরা কিন্তু আগে চারতম উজ্জ্বলের জন্য xn বের করবো, এই যে xn এর সূত্রটা দিয়ে। তারপরে আমরা এখান থেকে থিটার মানটা বের করব, একটা মান আসবে, যেই মানটা আসবে আমরা কি করব, সেই মানকে 2 দিয়ে গুণ করে দিলেই আমরা পাই যাব কি উজ্জ্বল দ্বয়ের কৌণিক সরণ বা কৌণিক দূরত্ব। তো এই কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষা অনেকবার আসে, তাহলে আমরা এভাবে মনে রাখবো। অন্ধকার দ্বয় যদি বলতো একই জিনিস,
tan থিটা সমান xn/d, 4তম অন্ধকারের জন্য xn বের করতাম, পরে থিটা বের করে 2 দিয়ে গুণ করে দিতাম। এরপরে আমাদের সৃজনশীল কিন্তু আরও অনেক ধরনের কোশ্চেন আসে, এবং এখন যেটা বলবো কিন্তু একটু বেশি পপুলার, পরীক্ষায় অনেক বেশি আসে, তুমি টেস্ট পেপার খুললেই কিন্তু অনেক বেশি পাবা, তোমার পরীক্ষায় কিন্তু এটা চলে আসতেই পারে। তো আমাদের সময় বলে যে আমরা এই যে পরীক্ষাটা করলাম, যদি পরীক্ষাটা আমরা পানিতে সম্পন্ন করি, মানে পানির নিচে গিয়ে পরীক্ষাটি পানিতে সম্পন্ন করলে, ডোরা প্রস্থের কীরূপ পরিবর্তন হবে, তো কিন্তু খুবই পপুলার একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায় চলে আসে। ডোরা প্রস্থের কীরূপ পরিবর্তন হবে সংক্ষেপে লিখলাম। তো মানে এখন যে পরীক্ষা আমরা করছি সেই পরীক্ষাটা পানির মধ্যে যাই করবো আমরা, পানির নিচে। তাহলে ডোরা প্রস্থের কীরূপ পরিবর্তন হবে মানে কি, তোমাকে ফার্স্টে আগে বায়ুতে, মানে আমি যখন পানির উপরে ছিলাম সেখানে আমাদের ডোরা প্রস্থের মানটা বের করতে হবে। সে ডোরা প্রস্থ ∇x সমান λd/2a, একটু আগে আমরা বের করছিলাম আর কি 3 নম্বর কোশ্চেনের মধ্যে। ∇x সমান λd/2a বের করলাম আমরা, ল্যামডার মান জানি, ডি জানি, এ জানি, বের হয়ে যাবে। এবার আমরা করবো কি, পানিতে লিখবো কি, যে পানিতে লিখবো হচ্ছে পানিতে এই যে আমাদের ডোরা প্রস্থ ∇x প্রাইম, তাহলে সেই অ্যান্সারটা কী হবে, সূত্র তো একটাই λd/2a, কিন্তু ভাইয়া এখানে পানির মধ্যে গেলে চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে তরঙ্গ দৈর্ঘ্যটা, তরঙ্গ দৈর্ঘ্যর আগের ওই 5000 থাকবে না, একটু চেঞ্জ হয়ে যাবে। তো সেই চেঞ্জ হওয়া মানটা আমরা কীভাবে বের করতে পারবো, এইভাবে মনে রাখবো তুমি খুবই সংক্ষেপে। যদি কখনো পানির মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, বায়ুর মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা ছিল আমাদের ওই যে λ_a, বা এটাকে λ_a দিয়ে লিখতেছি বায়ুতে, ওই মানটাকে আমরা কী করবো, জাস্ট প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করে দিব। আর পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33 বা 4/3 বলে দিবে, বা না বললেও তুমি মনে রাখবে আর কি। তার মানে জাস্ট একটাই কাজ, বায়ুতে বের করলাম, এবার পানিতে বের করতে যাব, পানির তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, বায়ুর তরঙ্গ দৈর্ঘ্যটাকে পানির প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ করে দিলে পানির তরঙ্গ দৈর্ঘ্য চলে আসবে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্যটা। এবার দেখো দুইটা যে আমি বের করলাম, বলছি কীরূপ পরিবর্তন, তাহলে দেখবো অবশ্যই দুটো আলাদা মান আসবে, দেখবো সুতরাং পরিবর্তন বিয়োগ করে দেবা, কাজ শেষ। তাহলে পরিবর্তন কী করবো, যেই মানগুলো আসবে দেখবা কোনটা বড় আসছে, তো বড় থেকে ছোটটা খালি বিয়োগ করে দেবা। তার মানে জাস্ট এই কাজটা করলে কিন্তু আমরা পেয়ে যাব পানিতে পরীক্ষাটি সম্পন্ন করলে ডোরা প্রস্থের কী ধরনের পরিবর্তন হবে। তাহলে নর্মালি বায়ুতে বের করবা, তারপর পানিতে বের করবা, পানিতে বের করতে গেলে তোমার তো তরঙ্গ দৈর্ঘ্য আলাদা লাগবে, সেটা বের করে নেবো তুমি আগে, এই যে ভাগ করে প্রতিসরণাঙ্ক দিয়ে, তারপরে এই দুইটা মার্কলে আমরা বিয়োগ করে দেবো, তাইলে আমরা পেয়ে যাব পানিতে পরীক্ষাটা করলে কীরূপ পরিবর্তন হবে। তো আশা করি বুঝতে পারছো, স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় অবশ্যই তুলে ফেলবা। তুমি খাতায় সবগুলো কোশ্চেন একসাথে তুলে রাখবা, পরীক্ষার আগের দিন তুমি জাস্ট একটু চোখ বুলালে কিন্তু সবগুলো একসাথে পেয়ে যাবা, এবং তোমার কিন্তু অনেক ইজি হবে। আমি সবগুলো কিন্তু একসাথে লিখে দিচ্ছি যে কোন কোন সৃজনশীলে কী কথা বলছে, সবগুলো একটা উদ্দীপকের সাহায্যে করতেছি আমরা। তো এবার চলো আমরা আরও একটা কোশ্চেন দেখি যেটা আমাদের পরীক্ষার সময় আসে, সেটা দেখি আমরা 9, আমরা 10 পর্যন্ত দেখবো আর কি। তো আমাদের আরও দুইটা জিনিস বাকি আছে। তো আমাদের 9 নম্বর এরকম বলে, বা এরকম বলতে পারে যে বললো কি, সাপোজ পরীক্ষাটা পানিতে, আমরা পানির মধ্যে পরীক্ষাটা করছি। এবার সাপোজ আমাকে বললো যে পর্দার দূরত্ব, আমাদের পর্দার দূরত্ব ছিল কত, 1 মিটার। তো বললো পর্দার দূরত্ব 30 সেন্টিমিটার বৃদ্ধি করলেও, তার মানে আমি পর্দার দূরত্ব আগে যা ছিল 1 মিটার, আমি আরও দূরত্বটা বাড়াই দিছি। তো পর্দার দূরত্ব 30 সেন্টিমিটার বৃদ্ধি করলেও একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা, বৃদ্ধি করলেও একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা। তো এটা আমাদের জিজ্ঞেস করছে, একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা। কারণ এখানে কিন্তু একটা কথা আছে, তুমি মনে রাখবা, যে যদি বলতো একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা আর একই প্রস্থের ডোরা পাওয়া যাবে কিনা, এই দুটো কিন্তু আলাদা কথা। তোমাকে জিজ্ঞেস করতো যে আমি 30 সেন্টিমিটার বৃদ্ধি করছি, একই প্রস্থের ডোরা পাওয়া যাবে কিনা, অ্যান্সার বলতাম না, যাবে না। কারণ কি, 30 সেন্টিমিটার বৃদ্ধি করছি, তাহলে তো আমার ডোরা প্রস্থের মান চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা সূত্র জানতাম কি, যে ডোরা প্রস্থ ∇x λd/2a। তো যেহেতু আমি ডি এর মানটা চেঞ্জ করে ফেলছি, তাহলে কি আর আগের মতো ডোরা পাওয়া যাবে, পাওয়া যাবে না। কারণ আগে ছিল 1 মিটার, এখন তো 1.3 মিটার হয়ে গেছে। তার মানে যদি জিজ্ঞেস করতো একই প্রস্থের ডোরা পাওয়া যাবে কিনা, তাহলে আমরা জাস্ট কী করতাম, এই ডি এর মানটা 1 লিখতাম না, তখন আমরা ডি এর মানটা লিখতাম 1.3, কারণ 30 সেন্টিমিটার বাড়াইছি, তাহলে মোট হয়ে গেল কত, 1.3 মিটার। তখন আমরা এই ডি এর মানটা বা ডি প্রাইম লিখতাম, ডি প্রাইমের মানটা বসায় বলতাম কি, যে না, একই প্রস্থের পাওয়া যাবে না। আমাদের কি জিজ্ঞেস করছে ভালো করে দেখো, আচ্ছা একই প্রস্থের ডোরা পাওয়া সম্ভব কিনা। আমি বৃদ্ধি করছি ঠিক আছে, কিন্তু আমি তাও একই প্রস্থের ডোরা পাবো কিনা।
এটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তার মানে অ্যান্সার হচ্ছে হ্যাঁ সম্ভব, আমি আগের মতোই ডোরার প্রস্থ পাইতে চাই। আগে যে ডেল এক্স ছিল ওই যে আমরা 3 নম্বরে বের করছিলাম, বা তুমি আবারও বের করে নিবা যে ডেল এক্সের মানটা, যে ডেল এক্স সমান হচ্ছে ল্যামডা ডি বাই 2a, যেখানে ডি এর মানটা কত 1 মিটার। তো ওইটা দিয়ে আমরা ডেল এক্সকে বের করবো। তো ডেল এক্সের এখানে যে মানটা আসবে আমি এখনও চাচ্ছি কি সেই মানটাই পাইতে। আমি যদি সেই মানটাই পাইতে চাই, আমি তো অলরেডি ডিকে চেঞ্জ করে ফেলছি, ডি তো আর ডি নাই, তাহলে এটা তো যেহেতু চেঞ্জ করছি তাহলে আমাদের কী করতে হবে বলো তো, এই ল্যামডা বা এ যে কোনো একজনকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি যে পরীক্ষাটা করছিলাম যে আলো দিয়ে, সেই আলোর মানটাই আমি চেঞ্জ করবো। তাহলে আমি সাপোজ এখন ল্যামডা প্রাইম, আর অঙ্ক করে আমরা এই সমস্ত কিছু বসাই দিয়ে ল্যামডা প্রাইমের মান বের করতে পারি চাইলে আমরা, এবং বের করে বলবো কি যে হ্যাঁ আগে তরঙ্গ দৈর্ঘ্য ছিল 5000, এখন আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান এত, সাপোজ কথার কথা আসছে আমাদের 7000 কথার কথা। তাহলে আমরা বলবো কি যে আমাদের এখন তরঙ্গ দৈর্ঘ্যের মান যে 7000 যদি আমরা করি, তাহলে এই যে আমরা এখানে বৃদ্ধি করলাম তারপরেও আগের মতোই ডোরার প্রস্থ পাওয়া সম্ভব। তুমি যখন আসে তুমি একটু খেয়াল করে দেখবা বাংলা কথাটা কি বলছে আর কি। তাহলে একই প্রস্থে ডোরা পাওয়া সম্ভব কিনা, তার মানে আমরা আগের ডোরার প্রস্থর মানটা বসাবো ডেল এক্সের জায়গায়, ডি এর মানটা তুমি চেঞ্জ করছি, তাহলে অবশ্যই অন্য একটা জিনিসকে চেঞ্জ করতে হবে। তো আমরা চাইলে ল্যামডার মানটা বের করে বলতে পারি যে হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্যের মান চেঞ্জ করলে আমাদের একই প্রস্থে ডোরা পাওয়া সম্ভব। এ হচ্ছে একটা জিনিস। এবং আমরা আরেকটা কোশ্চেনের মাধ্যমে এটা শেষ করব, সেইটা হচ্ছে আমাদের অবশ্যই জিজ্ঞেস করে, এবং এটা কিন্তু প্রায় অনেক বোর্ড পরীক্ষায় আসছে, অনেক কলেজের পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে। তো আমরা 10 নম্বরটা দেখি। 10 নম্বরে আমাদের আসলে কী বললো, আমাদেরকে অনেক সময় এরকম বলতে পারে চিত্র দিয়ে যে বললো কি হচ্ছে যে এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ডোরা। তো কেন্দ্র হতে এই যে আমাকে একটা ডোরা দিয়ে দিছে, বললো এটা কয় নম্বর ডোরা আমি জানি না, তাহলে আমাকে বললো এই হচ্ছে একটা ডোরা, তো এটার দূরত্ব হচ্ছে এত 6 × 10⁻² মিটার। তারা বললো যে কেন্দ্র যে n = 0 কেন্দ্র, কেন্দ্র হতে এই যে একটা বিন্দু পি বিন্দু, কথার কথা বলো কেন্দ্র হতে এই যে ডোরাটা, এই ডোরাটার দূরত্ব হচ্ছে পি বিন্দু। এবার তারা জিজ্ঞেস করছে যে পি বিন্দুতে, বা জিজ্ঞেস করছে পি বিন্দুর ডোরাটি, পি বিন্দুর ডোরাটি উজ্জ্বল নাকি অন্ধকার হবে, পি বিন্দুর ডোরাটি উজ্জ্বল নাকি অন্ধকার, অথবা বলতে পারে পি বিন্দুর ডোরাটি গঠনমূলক নাকি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করে। একই কথা, উজ্জ্বল নাকি অন্ধকার, বা ধ্বংসাত্মক বা হচ্ছে গঠনমূলক, গঠনমূলক বললে কি উজ্জ্বল। তো এটা কীভাবে বুঝবো আমরা যে এই দূরত্বটা আমাদের কি উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। এরকম কোশ্চেন যদি কখনো আসে তুমি যেটা করবা, তুমি ধরে নিবা যে ধরি পি বিন্দুটা কী হবে উজ্জ্বল, তাহলে পি বিন্দু তুমি উজ্জ্বল ধরি। এখন আমার ধরা তো ভুলও হইতে পারে ভাইয়া, উজ্জ্বল তো নাও হইতে পারে। তুমি আগে ধরো যে পি বিন্দুটা উজ্জ্বল, তাহলে তুমি আগে উজ্জ্বলের সূত্র লিখবা যে উজ্জ্বলের দূরত্বের সূত্র ছিল 2n λ/2 d/a। তুমি যে ধরছো এটা উজ্জ্বল, তাহলে উজ্জ্বলের সূত্র লিখলা। এবার এই যে দূরত্ব সেটা লেখা আছে উজ্জ্বলের দূরত্বটা, তুমি উজ্জ্বলের এই জায়গায় উজ্জ্বলের দূরত্বটা বসাবা, তো বসাইলা 2n, ল্যামডার মান তুমি জানো, তারপর ডি এর মান, এ এর মান সব উদ্দীপকে বলা আছে, বসাইলা। বসানোর পর তুমি এন এর মানটা বের করবা, এবং এন এর মান বের করে দেখবা কোনো পূর্ণ সংখ্যা আসছে কিনা। কথার কথা ধরলাম এন এর মানটা আসছে কত আমাদের, একটা পূর্ণ সংখ্যা 7। তবে তুমি ধরছিলা উজ্জ্বল, তাহলে যদি আসলেই উজ্জ্বল হয় তাহলে পূর্ণ সংখ্যা আসবে। তাহলে পূর্ণ সংখ্যা দেখে তুমি বলবো কি হ্যাঁ এই পি বিন্দুটা আসলেই উজ্জ্বল হবে। আর যদি দেখো যে তোমার মানটা আসছে কি দশমিক দিয়ে কিছু একটা আসছে, তাহলে তুমি ধরছিলা উজ্জ্বল কিন্তু পূর্ণ সংখ্যা আসে নাই, তার মানে বুঝবা যে না, তার মানে এখানে আসলে পূর্ণ সংখ্যা না, মানে ধরাতে ভুল হয়েছে, তার মানে কি আসলে এটা অন্ধকার ডোরা বা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে গঠনমূলক ব্যতিচার নাকি ধ্বংসাত্মক ব্যতিচার বের করা, এটা একটা টেকনিক, অথবা দশা পার্থক্য পথ পার্থক্য দিয়েও তুমি টেস্ট পেপার গাইডে করা দেখতে পাবা। তো ওইভাবেও করা যায়। তো এইটা তপন স্যারের বইয়ে কিন্তু অনেক খুব সহজভাবে চমৎকার করে করা আছে, তুমি এটা কিন্তু ফলো করতে পারো। তাহলে আমরা কী করবো, ফার্স্টে উজ্জ্বল ধরে নেব, উজ্জ্বল ধরে দেখবো সব কিছু মানটান বসায়, এন এর মানটা আমি ধরছি উজ্জ্বল, আর এন এর মানও কি আসছে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 পূর্ণ সংখ্যা যদি আসছে তার মানে কি আমার ধরা ঠিক আছে। আর যদি দেখতাম আমি ধরছি উজ্জ্বল কিন্তু এটা আসছে কি দশমিক দিয়ে অন্য কিছু আসছে, যে কোনো অন্য একটা অপূর্ণ সংখ্যা আসছে, তার মানে বুঝতে হবে কি, তা আমি ধরছিলাম উজ্জ্বল, তার মানে দশমিক আসছে মানে কি না, তাহলে উজ্জ্বল না, আমার ধরা ভুলেছে, তার মানে কী হবে এটা ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এইভাবে কী করে কিন্তু আমরা চাইলে এই যে 10টা কোশ্চেন বললাম, তুমি মোটামুটি একটু টেস্ট পেপার ঘাটলে দেখবা কি এই কোশ্চেনগুলোই কিন্তু ঘুরে ফিরে বেশিরভাগ জায়গায় আসছে। আর একটু তুমি নিজে যদি একটু টেস্ট পেপার প্র্যাকটিস করে ফেলো, এখন কিন্তু খুব সহজেই এই চ্যাপ্টারটা আয়ত্ত করতে পারবা। তো আমি কিন্তু তোমাদের বলছিলাম যে পদার্থবিজ্ঞান এই দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় আর 7ম অধ্যায়
এই দুটো চ্যাপ্টার আমি তোমাদেরকে দেখাই দিব, যেন তুমি খুব সহজেই এই যে সামান্য আজকের ক্লাসটা আর আমরা গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম হচ্ছে অষ্টম অধ্যায়ের উপরে, এইভাবে জাস্ট সূত্রগুলো তোমাকে একটু মনে করাই দিয়ে কিছু এক্সাম্পল দেখছিলাম যে কীভাবে আসলে পরীক্ষায় আসতে পারে কোশ্চেনগুলো। তো তুমি যদি আমার মনে হয় যে এই দুটো ক্লাস খুব ভালো মতো দেখো আর বাসায় একটু প্র্যাকটিস করো টেস্ট পেপারটা নিয়ে, যে এই ব্যতিচার নিয়ে আর ওই যে আমাদের গত ক্লাস যেটা ছিল হচ্ছে আমাদের আপেক্ষিকতার তত্ত্বগুলো নিয়ে, তো এই দুইটা জিনিস তুমি একটু ভালো করে বাসায় করো, ইনশাল্লাহ তুমি আসলে এই দুইটা চ্যাপ্টার থেকেই তোমার এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় খুব ভালো সিকিউ অ্যান্সারটা করে ফেলতে পারবা। আর অবজেক্টিভের জন্য কিন্তু তোমাকে অবশ্যই বইয়ের অবজেক্টিভগুলো বইয়ের পিছনে আমি তোমাকে একটু সাজেশন দিই, তুমি দেখবে তোমার বইয়ের পিছনে যে 30 থেকে 40টা করে অবজেক্টিভ থাকানোর সময় 40, 50, 60টা অধ্যায় শেষে তুমি অবশ্যই সেই অধ্যায় শেষে অবজেক্টগুলো খুব ভালো করে পড়ে ফেলবা, দেখবা যে তুমি বেশ কমন পাচ্ছ। আর কখ কিন্তু তোমার প্রত্যেক চ্যাপ্টার থেকেই পড়তে হবে। কেন ভাইয়া বলো তো? কারণ তুমি ব্যতিচার অ্যান্সার করতেছো, তোমার কিন্তু কখ দিয়ে দিবে চলতরিৎ থেকে 10 অধ্যায় থেকে, তোমার কিন্তু কখ সব অধ্যায় থেকে পড়ে যেতে হবে। তাহলে তুমি যদি মোটামুটি 7 আর 8 অধ্যায়টা পড়ো, অ্যাটলিস্ট 2টা কোশ্চেন তো পাবাই, তুমি কিন্তু 2-এর অধিক কোশ্চেনও পাইতে পারো, কারণ চ্যাপ্টার হচ্ছে মোট 5টা, কোশ্চেন আসবে 8টা, বুঝতে পারছো, একাধিক কোশ্চেন আসতেই পারে। তবে তুমি যদি অ্যাটলিস্ট আর কিছু নাও পড়ো, অ্যাটলিস্ট 7 আর 8 এই 2 অধ্যায় খুব ভালো করে দেখো, কারণ 7-এ শুধুমাত্র ব্যতিচার আর 8-এ শুধুমাত্র আপেক্ষিকতার তত্ত্ব। তো এই 2টা টপিক পড়লে কিন্তু শুধু 2 টপিক পড়লে কিন্তু তোমার 2টা অধ্যায়ের কাজ হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করো, কারণ তুমি প্র্যাকটিস না করো খালি একটু দেখেই রাখো তাহলে কিন্তু ভাই লাভ হবে না, কারণ তুমি পরীক্ষার হলে যায় ভুলে যাবে, এটা স্বাভাবিক। এই জন্য বাসায় একটু অ্যাটলিস্ট টাইম দাও, 2 চ্যাপ্টারে তুমি 2 ঘন্টা টাইম দাও, তোমার ফিজিক্স দ্বিতীয় পত্র ডান। তো একইভাবে এরকম করে তুমি যদি পদার্থবিজ্ঞানের প্রথম পত্র চাও যে ভাই আমাকে একটু পড়া, আমাদের প্রিপারেশনটা এত গুছাই এখনও করতে পারিনি, তো আমাদের এরকম অ্যাটলিস্ট 2টা সিকিউ যদি আমরা অ্যান্সার করতে পারি নিজে নিজে, তো এরকম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এরকম 2টা অধ্যায় বাছাই করে একটু আমাদেরকে দেখাই দেন। যদি তোমাদের এরকম মনে হয়, তোমাদের এটা ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু গত ভিডিওতে মাত্র কয়েকজন কমেন্ট করছিলা, তোমরা কয়েকজনের চাওয়াতেই কিন্তু আমি অধ্যায়টা দিয়ে দিলাম। তো তোমরা যদি এখন পদার্থবিজ্ঞান প্রথম পত্র তোমাদের আসলেই দরকার হয়, আর এই প্রসেসটা যদি তোমার ভালো লাগে যে হ্যাঁ আমরা একটু সূত্রগুলো দেখে তারপরে আমরা অ্যান্সারগুলো এই যে কী ধরনের কোশ্চেন হয় একটু দেখলে আমাদের খুব ভালো হচ্ছে, সামারি টাইপগুলো, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানাবা যে আমাদের এরকম একটা আমরা ফ্রি কিন্তু একটা প্রোগ্রাম চালু করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এবং ভিডিওটা শেয়ার করতে পারো, আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা আসলে এরকমভাবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র চাও কিনা। আর অবশ্যই এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7 আর 8 অ্যাটলিস্ট এখান থেকে তুমি দেখে রাখো, তাও তুমি দেখবা খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে মোটামুটি ইনশাল্লাহ। তো সবাই খুবই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবারও দেখা হতে পারে। যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এরকমভাবে প্রথম পত্র চাও কিনা। তো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, টেস্ট পেপার থেকে দেখো যে আসলে এখন জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা। অবশ্যই সূত্রগুলো আগে ফার্স্টে খাতায় লিখে মুখস্থ করে ফেলবা, তারপর তুমি একটু প্র্যাকটিসে চলে যাবা, ইনশাল্লাহ পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরীক্ষা খুব ভালোভাবে দিবা ইনশাল্লাহ। সবার সাথে আবারও কোনো এক ভিডিও দেখা হবে। তো আল্লাহ হাফিজ।